হারান কি রেহাই পাবে কর্ণপিশাচিনীর হাত থেকে? কি হবে হারানের শেষ পরিণতি? জানতে অবশ্যই শেষ অবধি আমাদের সঙ্গে থাকতে হবে আর শুনতে হবে সৌমেন সেনের কর্ণপিশাচিনী। নমস্কার শ্রোতা বন্ধুগণ, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে গল্পটা আপনাদের সামনে আনছি সেটা হচ্ছে সৌমেন সেনের লেখা কর্ণপিশাচিনী। আমরা নিয়েছি প্রতিলিপি থেকে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের বাংলা গল্পের সম্ভারের মহা আসর। মানুষের লোভ লালসা মানুষের জীবনের সব থেকে বড় শত্রু। এই লোভ যখন সকল মাত্রা অতিক্রম করে তখন মানুষ অতি প্রাকৃত শক্তিদের ব্যবহার করে তার লোভ লালসা চরিতার্থ করতে চায়, কিন্তু তার ফল সবসময় সুখকর হয় না। বেশিরভাগ সময়ই এই সবের ভয়ঙ্কর ফল ভোগ করতে হয়। মানুষ সেই সব বোঝে, অনেকের পরিণতি দেখে অভিজ্ঞতাও সঞ্চয় করে, তবুও আসল সময় পতঙ্গ যেমন বন্যী শিকার প্রতি আকৃষ্ট হয়ে পুড়ে মরে, মানুষও তেমনি করে অতি প্রাকৃত কিছুকে আয়ত্ত করার আশায় নিজের জীবন বিসর্জন দেয়। লোভী হয়ে ওঠে জীবনের কাল। তন্ত্রে পিশাচ হলো অত্যন্ত নিম্ন শ্রেণীর এক জীব। সাধারণ মনুষ্য সমাজে যা কিছু ঘৃণ্য ও উচ্ছিষ্ট তার উপরেই লালিত পালিত হয় এই পিশাচগণ। মানুষ ও ভূতের মাঝামাঝি একটি স্তরে এদের অবস্থান। বৌদ্ধিক শক্তিতে এরা মানুষের থেকে অনেক নিম্ন পর্যায়ের হলেও অন্যান্য সমস্ত ক্ষেত্রে এরা অসীম শক্তিধর। তাই মন্ত্র বলে এদের একবার বশে আনতে পারলে এদেরকে দিয়ে কৃতদাসের মতন সব কাজ করিয়ে নেওয়া যায়। বিভিন্ন দুরূহ অসাধ্য কাজও সহজেই মানুষ করতে পারে এদের সাহায্যে। তবে পিশাচ সিদ্ধ হতে গেলে সাধকের মধ্যেও পিশাচের কিছু লক্ষণ দেখা যায়। যে সাধক পিশাচ সাধনা করে তার দেহ সম্পূর্ণ কালো কয়লার বর্ণ ধারণ করে। এছাড়া সারাক্ষণ নোংরার মধ্যে থাকে, মলমূত্র ভক্ষণ করতেও পিছপা হয় না। অনেক সময় মরার মাংস খায়, মরার মাথা কেটে নিয়ে গিয়ে ক্রীড়া করে। এইসব অতি নিম্ন গুণ তার মধ্যে প্রকাশ পায়। পিশাচ সিদ্ধ হওয়ার পর ষড়রিপু নিয়ন্ত্রণ না করতে পারলে সাধককে ভয়ানক পরিণামের অপেক্ষা করতে হয়। তাই এদের কাজে লাগানো মানে আগুন নিয়ে খেলা করা। পিশাচ সিদ্ধ হওয়ার পর সাধক যদি সামান্য অনিয়ম করে বা অসাবধানতা বশত নিজের প্রতিকার নিতে ভুলে যায়, তবে এই পিশাচের হাতেই তাকে মরতে হয়। কর্ণপিশাচিনী হলো পিশাচদের এক বিশেষ ভাগ, যাদের সাধনা করে বশে আনতে পারলে সারাক্ষণ সাধকের কানে কানে কথা বলতেই থাকে। সাধক সহজেই যে কোনো আসন্ন বিপদ, ভবিষ্যতে কি ঘটতে চলেছে, কোন কাজের কি পরিণাম হতে চলেছে তা জানতে পেরে যায়। তবে এদের নিয়ন্ত্রণে রাখা খুবই কষ্টসাধ্য। এরা কানে কানে কথা বলতে শুরু করলে আর থামতে চায় না। চূর্ণী নদীর চড়ায় একটি ছোট্ট গ্রাম, নাম কৃষ্ণ। সেই গ্রামে থাকতো হারান সাধু নামে এক ব্যক্তি। না, কোনো গেরুয়াধারী সাধু ছিলেন না, ওই ছোটখাটো টুকটাক আর কালাজাল। তাই গ্রামের লোকে সাধু বলত। গ্রামের কারো জ্বর হলে বা ভয় পেলে হারান সাধুর কাছে নিয়ে আসতো ঝাড়ফুঁকে। আমি নিজের চোখে একবার দেখেছিলাম একজন বৃদ্ধা মহিলাকে ভূতে ধরেছিল, আর চূর্ণী ঘাটের ধারে বটগাছটার নিচে হারান সাধু সেই মহিলার ভূত তাড়াচ্ছিল। গ্রামের সব মানুষের সাথে আমিও ছিলাম দর্শকের দলে। এই হারান সাধু একবার ঠিক করলো যে কর্ণ পিশাচিনী সাধনা, কিন্তু কর্ণ পিশাচিনী সাধনা সাধক ছাড়া হয় না। তাছাড়া সাধনা যেখানে সেখানে করা যাবে না।
যে জায়গায় সাধনা করতে হবে তার চৌহদ্দির বাইরে যাওয়া যাবে না। টানা 21 দিন সেই গণ্ডির মধ্যে বসে সাধনা করতে হবে। খাওয়া, ঘুম, মলমূত্র ত্যাগ সব সেখানেই করতে হবে। গণ্ডির বাইরে বেরোলেই সাক্ষাৎ হয়। সাধনা শুরু করার পূর্বে ব্রহ্মচর্য পালন করতে হবে। 21 দিন পর সাধনা শেষ হলে তবে মুক্তি। হারান সব জেনে গুরু খুঁজতে লাগলো, যে তাকে অনুমতি দেবে এই সাধনা করার। বেশ কিছুদিন পর সে একজনকে পেল, যে পিশাচ সিদ্ধ। এই গুরুর কাছে গিয়ে হারান ধর্ণা দিয়ে পড়ে থাকে, কিন্তু গুরুর মন গলে না। তিনি হারানকে কিছুই শেখাতে রাজি। হারান গুরুদেবের পা ছেড়ে বেশ কয়েকদিন ওখানেই পড়ে থাকে। এক রাত্রে যখন গুরুদেব ঘুমে আচ্ছন্ন, একটি গোখরো সাপ তার মাথার কাছে ফনা তুলে তাকে ছোবল মারার উপক্রম করতেই হারান ল্যাজ ধরে সাপটিকে দূরে সরিয়ে দেয়। সেই যাত্রায় গুরুদেবের প্রাণ রক্ষা হয় এবং হারানের প্রতি তার মন নরম হয়। তখন তিনি হারানের সমস্ত কথা শুনে তাকে সাধনার বিভিন্ন খুঁটি নাটি বুঝিয়ে দেন। এক অমাবস্যার রাতে 2টি শূকর ও একটি সজারু বলি দিয়ে হারানকে বীজ মন্ত্র প্রদান করে। এরপর গুরুর কাছে ব্রহ্মচর্য পালন করে সে। প্রায় 1 মাস বিভিন্ন উপায়ে গুরুর সেবা করে ও বিভিন্ন পরীক্ষায় সফল হওয়ার পরে হারানের ওপর গুরুর কৃপা। তিনি হারানকে অনুমতি দিলেন কর্ণ পিশাচিনীর সাধনা করার। তারপর 2-1 দিনের মধ্যেই হারান জায়গা ঠিক করে নিল। অঞ্জনা নদীর ধারে ব্যাসপুর গ্রামের একটি নির্জন পরিত্যক্ত শ্মশান আছে। সেই শ্মশানেই হারান সাধনা করবে ঠিক করল। যথারীতি পরের দিন অমাবস্যার রাতে হারান সেখানে গিয়ে উপস্থিত। প্রয়োজনীয় সামগ্রী যেমন নরক পাল, মদ, মাংস, মাছ, একটি আস্ত কালো পাঁঠা, কিছু পায়রার বাচ্চা, সজারুর কাঁটা, 2টি কচ্ছপ, মহিলাদের পরিত্যক্ত কিছু বস্ত্র আর কিছু নোংরা গাছপালা, যা সাধারণত মানুষের মলমূত্র পরিত্যাগ করা স্থানে জন্মায়, সব তার সাথে নিয়ে এসেছিল। এছাড়া শ্বেত সরিষা, গুলঞ্চ মূল, হরিতুকি, অগরু, গোচরণ, আতর ইত্যাদি অন্যান্য দ্রব্য সে জোগাড় করে আনে। হারান রাত্রির দ্বীপ প্রহরে ওই নির্জন শ্মশানে তার সাধনা স্থানে সিঁদুর ও চিতার ছাই মিশিয়ে একটি গণ্ডি। সেই গণ্ডির মাপ তার নিজের দৈর্ঘ্যের সমান। এর মধ্যে বসে সাধনা শুরু। প্রথমেই আবির ও রক্তচন্দন দিয়ে একটি যোনি অঙ্কন করল। তার চারিদিকে ছাই দিয়ে একটি যন্ত্র, 4 কোণায় 4টি হরিতকি রাখলো ও শ্বেত সরিষা গুঁড়ো ছড়িয়ে দিল। তারপর নরক কঙ্কালটিকে ভালো করে সিঁদুর, অগরু, রক্তচন্দন মাখিয়ে তার কপালে গোচরণ ও কুমকুমের টিকা এবং সেটিকে যোনির ওপর স্থাপন। এবার নিজে আসনে বসে প্রথমে গুরুকে স্মরণ করল, তারপর এক মনে কর্ণ পিশাচিনীকে আহ্বান করতে লাগল। নামো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্ধাস্সা। প্রথম 2 দিন এভাবেই কাটল। তৃতীয় দিন শ্মশানের চিতার কিছু কাঠ কয়লা নিয়ে তা ওই গাছপালার সাথে মিশিয়ে তার সারা গায়ে মেখে নিল। আবার সাধনা শুরু। আস্তে আস্তে হারানের সারা দেহ কালো কয়লার বর্ণ ধারণ করতে লাগলো। হারান এবার গুলঞ্চ মূলটি মুখে নিয়ে চিবিয়ে তার রস দিয়ে নরকপালটিকে ভিজিয়ে দিল। এভাবে কিছুদিন চলার পর তার গায়ের থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়াতে লাগলো। হারান বুঝল রক্ত ছাড়া তো সাধনা হচ্ছে না। সে তখন পায়রার বাচ্চাগুলোকে একে একে পিশাচের নামে এবং তাদের রক্ত নরকপালে ঢেলে তাতে মদ্যপান শুরু আর আহ্বান করতে লাগলো পিশাচিনীকে।
พุทธสัจจังเว এর পরের দিন কচ্ছপ দুটিকে বলি দিয়ে তাদের রক্ত মাংস পিশাচিনীর উদ্দেশ্য। พุทธังรักษา এভাবেই বিভিন্ন গূঢ় প্রক্রিয়ার মাধ্যমে সাধনা চলতে থাকে। อนัตตาสูงด้วย 20 দিন অতিবাহিত। ทายะ যেদিন রাতে হারান মহিলাদের পরিত্যক্ত বস্ত্রগুলি পিশাচিনীর নামে উৎসর্গ করল เว এবং ভোগের উদ্দেশ্যে কিছু পচা মাংস, মাছ, ছাগলটাকে উৎসর্গ। 20তম দিন রাত প্রায় 2টোর সময় হারান ธรรมังรักษา শ্মশানের আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। มุ่งร้ายต่อข้า তার চারিদিকের বাতাসে পচা দুর্গন্ধ, นะ তার সাথে আসছে মাংস পোড়ার ทุก গন্ধ। ขโตทุกขะ হারান এক মনে সাধনা চালিয়ে สัจ যেতে จั লাগল। งเว ক্রমে তার চারদিকে কালো ধোঁয়ার কুণ্ডলী ธัม ঘুরপাক โม খেতে อะ লাগল। ระหังสังฆัง হঠাৎ এক รักษา মেয়েলি কণ্ঠ হারানের কানের কাছে মিহি গলায় বলল, আমার রক্ত চাই, আমাকে রক্ত দে। হারান সঙ্গে সঙ্গে তার পাশে থাকা রামদা দিয়ে কলেরা ছাগলের মুখটা কেটে ফেলে। ক্রমে সেই কালো ধোঁয়া ছাগলটিকে ঘিরে দিল। এবার হারান মাছ ও মাংস ছুঁড়ে দিল সেই কুণ্ডলী লোক এবং সজারুর কাঁটাগুলো নিজের সর্বদেহে বিদ্ধ করে নিজের রক্ত ঢেলে দিল সেই নর করটি। সঙ্গে সঙ্গে শ্মশান ভূমি জুড়ে একটি মেয়েলি অট্টহাসির রোল উঠল। হারান মন্ত্র পড়তে পড়তে কারণ ঢেলে দিতে লাগলো সেই ধোঁয়ার কুণ্ডলী। এবার সেই মেয়েলি কণ্ঠ কানে কানে বলে উঠল, বল বল তুই কি চাস, তোর কি বাসনা? হারান জানতো এই পিশাচিনী যদি তার কাছে থাকে তবে টাকার পাহাড় তৈরি করতে তার বেশি দিন সময় নেই। তাই সে বলল, আমি চাই তুই আমার সঙ্গে থাক সারাক্ষণ। আবার মেয়েলি কণ্ঠে উত্তর এলো, তুই আমাকে ভার্যা রূপে গ্রহণ কর, তবেই আমি তোর সাথে সারাক্ষণ থাকতে পারবো। ক্ষমতা ও অর্থের লোভে হারান সবকিছু ভুলে গেল। সে বলল, আমি রাজি, আমি আজ থেকে তোমাকে ভার্যা রূপে গ্রহণ করলাম। সেই রাত থেকেই হারান হয়ে উঠল প্রভূত ক্ষমতার অধিকারী। আমাদের গ্রাম তো বটেই, আশেপাশের 10খানা গ্রাম থেকেও লোক আসতো হারানের কাছে ভবিষ্যৎ জানতে। তাছাড়া লটারি থেকে শুরু করে জুয়া সবকিছুই হারান নির্ভুল ভাবে বলে দিতে পারে। তাই ক্রমে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। কলকাতার বড় বড় মারওয়ারি শেঠ, শেয়ার বাজারের দালাল থেকে শুরু করে রেসকোর্সের জুয়ারি একে একে সকলে আসতে শুরু করলো তার কাছে। হারান নির্ভুল ভাবে তাদের ভূত ভবিষ্যৎ বলতে লাগল এবং কিঞ্চিত ভারী দক্ষিণা গ্রহণ করে নদীর স্রোতের মতন টাকা পয়সা আসতে শুরু। খুব শিগগিরই হারানের পাকা দালান। গ্রামের লোক অবশ্য হারানকে এড়িয়ে চলে। তার মধ্যে যে সকল পরিবর্তন দেখা গেছিল তা দেখে গ্রামের সাধারণ মানুষরা তার কাছে ঘেঁষতে চাইত না। হারানের গায়ের রং কাকবল, সর্বদা খুব উগ্র আতর মেখে থাকত। চোখের মণি দুটি অদ্ভুত রকমের বড় ও কালো বর্ণের, যা দেখে বেশিরভাগ লোক ভয়ে তাকে এড়িয়ে চলত। অর্থ, যশ, খ্যাতি এমন একটি জিনিস যার জন্য অনেক বড় বড় সাধকও পথভ্রষ্ট হয়। আর এ তো সামান্য হারান। টাকা আসার সাথে সাথে শুরু হলো মদের নেশা। একদিন প্রথমে রতন সর্দারের ভাটি থেকে হারানের জন্য মদ এলো। এরপর থেকে রোজ বাড়িতেই বসতে লাগলো মদের আসর। লোক লস্কর সহযোগে পান ভোজন চলতে থাকে। ক্রমে নিজের সাধনার শর্তগুলো ভুলে যেতে থাকলো হারান। শেষে এমন অবস্থা হলো যে দিনের বেলাও সে মদের নেশায় ডুবে থাকতো। মদের সাথেই এলো পেয়ে। নারী দেহের নেশা ক্রমশ হারানকে পেয়ে বসল। এই নেশা ছিল সর্বনাশা। একের পর এক নারীর দৈহিক প্রেমে সে নিজেকে নিমজ্জিত করতে লাগে। প্রতিক্রিয়ায় মত্ত হারান সাধনার সমস্ত শর্ত ভুলে গেল। এটিই ছিল হারানের জীবনের সবচেয়ে বড়। সে কর্ণ পিশাচিনীকে নিজের ভার্যা রূপে গ্রহণ করে এইরকম নারী সঙ্গ করতে থাকে। এর ফল হয় ভয়ঙ্কর। প্রথম প্রথম হারান সবকিছুই মাঝে মাঝে ভুলে যেত। এরপর শুরু হয় আর এক সমস্যা। হারানের কানের মধ্যে তালা লেগে যেতে থাকে সকল সুর। হারান অনেক ডাক্তার বদ্যি করে কোনো সুরা করতে পারে না। তার আর বুঝতে বাকি থাকে না কেন এরকম হচ্ছে। সে আবার কর্ণ পিশাচিনীকে সন্তুষ্ট করার চেষ্টায় ব্রতী হয়, কিন্তু নারী দেহের সুখ থেকে নিজেকে বঞ্চিত করতে হারান অক্ষম। কিছুদিনের মধ্যেই হারান তার কানের কাছে মাঝে মাঝেই শুধু একটি মেয়েলি গলার চিৎকার শুনতে পায়। আর যখনই শুনতে পায়, দু হাত দিয়ে হারান নিজের কান চেপে ধরে ছটফট করে।
এরপর সেই চিৎকার প্রতিনিয়ত চলতেই থাকে। এক মুহূর্তের জন্য কোনোভাবেই সে চিৎকার থামানো যায়। যতই কান চাপা দিক, চিৎকার থামে না, চলতেই থাকে। এভাবেই দিনের পর দিন এই চিৎকার তাকে অসুস্থ করে দেয়। প্রথমে কয়েকদিন নিজের ঘরে বন্দী হয়ে থাকলো, কিন্তু তাতে ফল বিশেষ হলো। আহার নিদ্রা সব ছুটে গেল, কোনো খাবারই সে মুখে তুলতে পারে না। এইভাবে না খেয়ে থাকতে থাকতে তার মস্তিষ্ক বিকৃত করতে শুরু। মাঝে মাঝে সে বাড়ি থেকে ছুটে চলে যেত, আপন মনে বকতে থাকতো, আর নোংরা নর্দমার জল আস্তাকুরের আবর্জনা ঘেঁটে ঘেঁটে বেড়াতো। ওই সবই খেয়ে থাকতো, কোনোভাবেই তাকে বাড়ি ফিরিয়ে আনা যেত না। 5 ভূতে তার সব সম্পদ লুটে পুটে খাওয়া শুরু করল। হারান শুধু দোকানে হাত দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। আজও যদি আপনারা কেউ চূর্ণী নদীর তীর ধরে আমাদের গ্রামে যান, হারান পাগল নদীর তীর ধরে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে আর বলছে, চুপ করে চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না, আমায় ছেড়ে দে, আমায় মুক্তি দে। এতক্ষণ শুনছিলেন লেখক সৌমেন সেনের লেখা কর্ণ পিশাচিনী। গল্পের প্রযোজনায় সিটি লাইটস এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। সূত্রধার ও পাঠকের চরিত্রে আমি রাজ চট্টোপাধ্যায়, হারানের চরিত্রে সায়ন, কর্ণ পিশাচিনীর চরিত্রে রূপা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর এরকমই রোমাঞ্চকর ও সাসপেন্সে ভরা ভৌতিক এবং গোয়েন্দা গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর নিচে কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।